আই এম সরি। আপনি এখানে? আহনাপ একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল। চোখ মুছে নেন। অর্ষা টিস্যুটা নিল না। সে তখনও তাকিয়েছিল আহনাপের দিকে। আহনাপের দৃষ্টি ছিল সামনে ফাঁকা স্থানে। যখন দেখল যে অর্ষা টিস্যু নিচ্ছে না, তখন সে পাশ ফিরে অর্ষার মুখের দিকে তাকালো। চোখ দুটি নজরে আসতেই ফের সে অনুশোচনায় দগ্ধ হতে লাগলো। দৃষ্টি নত করে ফেলল। নরম স্বরে বলল, আমি খুবই দুঃখিত অর্ষা। আমি ভাবতেও পারিনি যে এমন কিছু হবে বা হতে পারে। আমি আপনাকে দেখিনি তখন। অর্ষা একটা দীর্ঘশ্বাস নিল। তামিমের হঠাৎ কল করে ডিনারের অফার করা, আবার অর্ষার এরকম অবস্থাতেও আসার জন্য জোর করার পেছনের কারণটি এখন তার কাছে একদম পরিষ্কার। সে আহনাফের হাত থেকে টিস্যু নিয়ে চোখ মুছে ফেলল, বলল, আমি জানি। আহনাফ আবার তাকালো অর্ষার দিকে। অর্ষা বলল, আমি জানি আপনি ইচ্ছে করে এটা করেননি, করার কথাও নয়। কেননা আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। আপনি রাগের বশে ছিলেন বলে আমাদের উপস্থিতি খেয়াল করেননি। ওই ঘটনার পর থেকে আপনার মা আর তামিম ভাইয়া যে কতবার সরি বলেছে তার কোনো হিসেব নেই। এতবার সরি শুনে আমার নিজেরই উল্টো অনুতপ্ত বোধ হচ্ছিল। কারণ দোষ না করেও আমার চেয়ে বয়সে বড় কেউ এতবার সরি বলে আমার নিজেকেই ছোট মনে হয়, খারাপ লাগে আমার। সেখানে আপনার মা তো আমার মায়ের মতোই। আমি তার জায়গায় নিজের মাকে ইমাজিন করেছিলাম, এই জন্য খারাপ লাগাটা আরো বেশি কাজ করেছে। অন্যদিকে তামিম ভাইয়াও আমার বড়। আমার নিজের কোনো ভাই নেই, 3 বোন আমরা। তাই তামিম ভাইয়া খুব সহজেই আমার আর অর্থের কাছে ভাইয়ের জায়গাটা দখল করে নিয়েছে। আপনি হয়তো জানেন না যে ইতিমধ্যে অর্থি তামিম ভাইয়ের জন্য কতটা পাগল হয়ে গেছে। অর্থি সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ে, নয়তো আজ সাথে আসলে দেখতে পারতেন ওর পাগলামো। শেষের কথাগুলো বলে একটু হাসল অর্ষা। আসলে সে পরিস্থিতি এবং আহনাব দুটোই স্বাভাবিক করতে চাইছে। আহনাব ক্ষীণস্বরে বলল, সত্যি কি আমার প্রতি আপনার কোনো রাগ নেই? অর্ষা দুদিকে মাথা নাড়ালো, ফের টিস্যু দিয়ে চোখের পানি মুছে মৃদু হেসে বলল, না, দয়া করে আন্টি এবং তামিম ভাইয়ের মতো আপনিও বারবার সরি বলে বলে কিংবা এই প্রসঙ্গ টেনে আমায় পুনরায় অসুস্থতে ফেলবেন না। কিন্তু আমি কি করে বুঝবো যে আপনি আমার উপর রেগে নেই? আমার ব্যবহার কিংবা কথা কি মনে হচ্ছে যে আমি অভিনয় করছি? আহনাব একটু বাঁকা হেসে বলল। কে জানে, মেয়েদের মনে তো অনেক কিছুই চলে। প্রত্যুত্তরে অর্ষাও বিদ্রুপের সহিত বলল, কেন, ছেলেদের মনে কি অনেক কিছু চলে না? এনিওয়ে, আমি আপনাকে আপনার পছন্দের কিছু গিফট করতে চাই। যদি আপনি সেটা গ্রহণ করেন, তাহলে আমি বুঝে নেব যে আপনি আমার উপর রেগে নেই এবং আমাকে ক্ষমা করে দিয়েছেন। এখানে গিফটের কথা আসছে কোত্থেকে? আসছে, আমরা কারোর উপর রেগে থাকলে কিংবা তাদের অপছন্দ করলে তাদের দেওয়া কোনো কিছু গ্রহণ করি না। আসলে আমি এরকম, তাই বললাম। আমার গিফট লাগবে না, আমি সত্যি আপনার উপর রেগে নেই। ওকে, ফাইন। তাহলে তো আমার দেওয়া গিফট নিতেও আপনার কোনো অসুবিধা নেই। আপনার সাথে তো আমার গিফট আদান প্রদান করার মতো সম্পর্ক নেই। সম্পর্কের নামকরণের জন্য তো আমি গিফট দেব না, আমি দেব জাস্ট শিওর হওয়ার জন্য। বলুন, আপনাদের পছন্দের কি দেওয়া যায়? অর্ষা ক্ষীণ শ্বাস নিয়ে বলল, সেটা পরে দেখা যাবে। পরে কখন? সময় তো চলে যাচ্ছে না। আপনি তামিম ভাইয়ার ফ্রেন্ড, তাই ইচ্ছে হোক বা অনিচ্ছায় আমাদের আবার যোগাযোগ হবে, তখন না হয় বলবো। শিওর? হ্যাঁ। কথা দিচ্ছেন? অর্ষা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দিচ্ছি। থ্যাংক ইউ। অর্ষা মৃদু হাসল। আহনাব অনেকক্ষণ পর বলল, বেশি ব্যথা করছে? অর্ষা বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আহনাব অর্ষার চোখের কিনারে কালশিটের দাগের দিকে তাকিয়ে বলল, চোখের কথা বলেছে। একটু ব্যথা তো করবেই কিছুদিন। চোখেও লেগেছে? না। আমার আপনাকে দেখলে কষ্ট হচ্ছে, নিজেকে নিজের জন্য ক্ষমা করতে পারছি না। এমন হলে তো আপনার সামনে আর আসাই যাবে না। ছেলে মানুষ এত নরম মনেরও হয় নাকি? আহনাব হাসল। অর্ষা কুটি করে বলল, হাসছেন কেন? না, এমনি। অর্ষার কিছু বলল না। তামিম কল দিল এর কিছুক্ষণ পরই। খাবার সার্ভ করা হয়েছে, এর জন্য চলে আসতে বলল। কল কেটে আহনাব অর্ষাকে নিয়ে তামিম এবং ঐশীর কাছে গেল। সকাল থেকে বাড়ির সবাই সব কাজ গুছিয়ে রেডি হয়ে নিচ্ছে। সবার আগে রেডি হয়ে বসে আছে অর্থি। বাকিদের সে তাড়া দিচ্ছে। সবাই মিলে আজ তামিমদের বাসায় যাবে। তামিমের বাবার অনুরোধে এঙ্গেজমেন্টের আয়োজন ওদের বাসাতেই হবে।
এই কয়দিনে ঐশীর বাবা ওসমান আলম ছেলে ও তার পরিবার সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে সকল তথ্য নিয়েছেন। ছেলের বা পরিবার সম্পর্কে সকলই তথ্যে ইতিবাচক ছিল, তাই তারাও আর কোনো আপত্তি করেনি। এখনই ভালো মেয়েটার বিয়ে হলেই তিনি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচেন। ঐশীর বিয়ের পর অর্ষার বিয়েটাও তিনি এবার দ্রুত দিয়ে দিবেন বলে ঠিক করেছেন। ঐশীর মতো পড়াশোনার পাঠ চুকানো পর্যন্ত অপেক্ষা করবেন না। ওসমান আলম তৈরি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন। অর্থি ব্যস্ত হয়ে ঐশীর রুম থেকে বের হলো বাবাকে ডাকতে ডাকতে। ও বাবা, বাবা, বাবা গো। ওসমান আলম হেসে উঠলেন, মেয়ের মতোই উতলা হয়ে বললেন, কি বাবা? অর্ষা আপুকে ফোন দাও না, বাসায় আসতে বলো জলদি। বাসায় আসতে বলবো মানে? অর্ষা কোথায় গেছে? আমিনা বেগম ড্রয়িং রুমে আস্তে আস্তে বললেন, একটু কলেজে গেছে, কি নাকি প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট আজ, তাই। ও আসবে কখন? আমরা যাব কখন? চলে আসবে, তুমি তাও ফোন দিয়ে দেখো। তোমার এই অবস্থা হয়েছে, তুমি আমাকে একটাবার জানাবে না? রাগ দেখিয়ে জানতে চাইল রিহান। অর্ষা কয়েক সেকেন্ড নীরব থেকে রিহানকে বোঝার চেষ্টা করলো। 5 দিন পর আজ সকালে নিজেই ফোন করে দেখা করতে বলেছে। অর্ষা বলেছে যে আজ ঐশীর এঙ্গেজমেন্টটা সে হয়তো দেখা করতে পারবে না, কিন্তু রিহান বেশ জোর করেছে দেখা করার জন্য। এই জন্য সে এত সকালে এসেছে দেখা করতে। রিহানও পরিস্থিতি বুঝে রাজি হয়ে গেছে। চুপ করে আছো কেন? রিহানের প্রশ্নে অর্ষা অন্যদিকে তাকিয়ে বলল, তোমার কি আমার খবর রাখার মতো সময় আছে রিহান? সময় নেই মানে? আমি জানতে চাচ্ছি আমার প্রায়োরিটি কি আদৌ আছে তোমার কাছে? অবশ্যই তোমার প্রায়োরিটি আছে আমার কাছে। আমি তোমাকে ভালোবাসি। আমি কাজের জন্য বিজি থাকি, এজন্য হয়তো তোমাকে ঠিকঠাক সময় দিতে পারি না, এটা আমিও স্বীকার করি, কিন্তু ভালো তো বাসি। তাই আমি কেন সেটা ফিল করতে পারি না তাহলে? আমার কেন মনে হয় তুমি আমায় অপশন হিসেবে তোমার জীবনে রেখে দিয়েছো? রিহান অর্ষার মুখের দিকে নিষ্পলক কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস নিল। অর্ষার হাত ধরে বলল, আমি সরি সেদিনের ঘটনাটির জন্য। আসলে কাজের এত প্রেশার এখন, আর জানোই তো আমাদের লাইফ সম্পর্কে, সবেমাত্র আমার ক্যারিয়ার একটু একটু করে তৈরি হচ্ছে। এখন যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলতো তাহলে এটা নিয়ে নানান ধরনের ঘটনা তৈরি হতো। তুমি আমায় ভালোবাসো, আর নিজের ভালোবাসাকে সবার সামনে স্বীকার করতে এত কিসের ভয় তোমার? ভয় না, বোঝার চেষ্টা করো। হ্যাঁ বুঝি, সবই বুঝি আমি। তুমি এখন সেলিব্রিটি, অনেক কিছুই তোমায় মেনটেন করে চলতে হয়, সতর্ক থাকতে হয়, তাই বলে এতটা? তোমার গার্লফ্রেন্ড এসে তোমার সারপ্রাইজও দিতে পারবে না এমন? আসলে সরি বলা দরকার আমার, আমি সবসময় অবুঝের মতো আচরণ করি। রিহান এবার জড়িয়ে ধরল অর্ষাকে, বলল, প্লিজ আর রাগ করে থেকো না। তুমি এভাবে গাল ফুলিয়ে থাকলে কি আমার ভালো লাগবে বলো? আমি রাগ করে নেই। রিহান অর্ষার গাল টেনে দিয়ে বলল, লক্ষ্মী বাচ্চা, কিন্তু এত করে বলার পরও তুমি নিজে খেয়াল রাখো না কেন? কিভাবে চলাফেরা করো যে পড়ে যাও? এখন যদি চোখের কোনো ক্ষতি হতো? হলে হতো। কি ব্যাপার, এখনো তোমার রাগ কমেনি? অর্ষা চুপ করে আছে। রিহান বলল, ব্যথা করছে না? আসো একটা চুমু দিয়ে দিই। বলে রিহান অর্ষার চোখের কাছে ঠোঁট এগিয়ে নিচ্ছিল। অর্ষা বাধা দিল রিহানকে। কেমন যেন বিরক্ত লাগছে তার। মনে হচ্ছে রিহানের ভালোবাসার সবটাই নাটক। কেন এমন মনে হচ্ছে সে জানে না, তবে রিহান নিজেই যেন দুজনের মধ্যে হওয়া দূরত্বটাকে প্রশ্রয় দিয়েছে, যে কারণে অর্ষা বিরক্ত বোধ করছে। অর্ষা সরে গিয়ে বলল, এত আহ্লাদ দেখাতে হবে না, উল্টো ব্যথা আরো বেশি পাবো। আমার এখন যেতে হবে। অর্ষার কথা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে উঠল। বাবা কল করেছে। সে ফোন রিসিভ করে বলল, এই তো আসছি আমি। কথা শেষে রিহানকে বলল, যেতে হবে। ঠিক আছে, চলো পৌঁছে দিচ্ছি। অর্ষা মাথা নাড়ালো। রিহান প্রাইভেট কার কিনেছে গত মাসে। আগে বাইকে করে অর্ষাকে নিয়ে ঘুরলেও এখন দেখা করতে আসলে কার নিয়ে আসে। হয়তো সেফটির জন্যই। ড্রাইভ করতে করতে রিহান বলল, কাল আমার একটা গানের শো আছে, ভাবছিলাম তোমাকে নিয়ে যাব, কিন্তু এখন তোমার চোখের যে অবস্থা, মানুষ কি না ভাববে। এখন আমাকে দেখতে খুবই বাজে লাগছে জানি আমি। আমি যাব না, টেনশন করো না।
আমি আসলে ওভাবে বলতে চাইনি অর্ষা। একটা গান শোনাও তো, অনেক দিন হলো তোমার গান শুনি না। এই প্রসঙ্গে অর্ষা আর কোনো কথা বলতে চাইছে না, যদিও রিহানের কথায় সে যথেষ্ট কষ্ট পেয়েছে। তবুও সে নিজেকে স্বাভাবিক রাখলো, কথা বাড়াতে চাইল না। প্রসঙ্গ বদলানোর জন্য রিহানকে গান গাইতে বলল। রিহানও আর কথা বাড়ায়নি, অর্ষার পছন্দের একটা গান শুনিয়েছে। বাড়ির একটু দূরেই অর্ষাকে নামিয়ে দিল সে। অর্ষা গাড়ি থেকে নেমে বলল, তোমার জন্য আমার মাঝে মাঝে খুব মায়া হয়। এত সুন্দর তুমি, কেন যে আমার মতো একটা মেয়েকে ভালোবাসতে গেলে। কথাগুলো বলে নিজেই হাসলো অর্ষা, বিষাদের হাসি। রিহান তৎক্ষণাৎ কিছুই বলতে পারল না, শুধু চুপচাপ অর্ষার চলে যাওয়া দেখছিল। তামিমদের বাড়িতে পৌঁছে দেখলো মোটামুটি ভালোই আয়োজন করেছে তারা। বাড়ির ভেতরটা লাইটিং, ফুল আর বেলুন দিয়ে সাজিয়েছে। তামিমের অনেক ফ্রেন্ডও এসেছে আজ। শুধু পরিবার বলতে আহানাপের বাবা মা এসেছে, আর ছিল তামিম ও অর্ষার বাড়ির লোকজন। ড্রয়িং রুমে বসার পর আহানাপের সাথে একবার চোখাচোখি হলো অর্ষার। কেমন যেন গাম্ভীর্যপূর্ণ লাগছে আজ আহানাপকে, তবে একদমই চুপচাপ। এই লোক যে সেদিন তার সাথে এত কথা বলেছে, এটা এখন নিজের কাছেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হঠাৎ করে রিহানের কথা মনে পড়ে সে উদাস হয়ে গেল। ভেতরে ভেতরে ছটফট করতে লাগলো, অস্থির লাগছিল ভীষণ। দিন দিন তার মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করতে লাগলো সে আপাতত এসব চিন্তা মাথা থেকে বের করার জন্য। সবার হইচই, হাসি, আনন্দে কিছুটা সম্ভব হলো। সবাই যখন ব্যস্ত ছিল তখন আহানাপের মুখোমুখি হলো সে। আহানাপের মুখে কোনো হাসি নেই, তবে অর্ষাকে সে এমন একটা কথা বলল যে তার মুখ বিস্ময়ে হা হওয়ার উপক্রম। বেশি সময় নেয়নি আহানাপ, গম্ভীর হয়ে বলেছে, আপনার চোখের পাশে ওই কালচিটা দাগটার জন্যই বোধহয় আপনার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গিয়েছে। সুন্দর লাগছে আপনাকে। নির্বাক ভঙ্গিতে অবাক হয়ে সে আহানাপের চলে যাওয়া দেখল। মনে পড়ে গেল রিহানের বলা কথাটিও। রিহান, যাকে সে ভালোবাসে, যার সাথে তার প্রণয়ের সম্পর্ক, সে মানুষটাই তাকে বলেছে তার এই অবস্থার জন্য শোতে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। মানুষ নানান ধরনের কথা বলবে, যার উত্তর এক কথায় দাঁড়ায় অর্ষাকে কুৎসিত, অসুন্দর ও বিশ্রী লাগছে। রিহামের ইমেজে ব্যাপার। যদিও সে অর্ষাকে গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিত না, বড়জোর বলতো ফ্রেন্ড। এতেও রিহানের কত ভাবনা, কত আপত্তি। আর এই আহানাপ নামক লোকটা কি বলে গেল? কালশিটের দাগটাই তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মানুষে মানুষেও তাদের চিন্তা ভাবনা এতটা বৈচিত্র্যময় কেন? ব্যস্ততার মধ্যেই সাজেদা বেগম অর্ষার কাছে এলেন। আচারক হাত ধরায় অর্ষা কিছুটা চমকে গেল। তার মনোযোগ তামিম এবং ঐশীর দিকে ছিল বলে এই ভয়টুকু পেয়েছে। পরক্ষণেই সাজেদা বেগমকে দেখে মুচকি হাসল সে। সাজেদা বেগম আলতো করে অর্ষার চোখের পাশটায় হাত বুলালেন, আহত স্বরে বললেন, এখনো সারেনি? অর্ষা মৃদু হেসে বলল, সেরে গেছে তো, শুধু দাগটাই আছে, চলে যাবে। কেমন আছেন আপনি? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো। দুজনে কিছুক্ষণ টুকটাক আরও কথা বলছিল। তখন অর্থি সেখানে উপস্থিত হয়ে বলল, বড় আপু তোমাকে ডাকে। অর্ষা সাজেদা বেগমের দিকে তাকালো। তিনি ওর মাথায় হাত বুলিয়ে বললেন, যাও, পরে কথা হবে। অর্ষা হেসে অর্থির সঙ্গে চলে গেল। ঐশী দাঁড়িয়েছিল সিঁড়ির কাছে। ড্রয়িং রুমে এখন শুধু বড়দের আলাপ আলোচনা। শেষ সময়ে তামিমের বড় চাচা, চাচি, কাজিন আর কিছু ঘনিষ্ঠ প্রতিবেশীও এসে আয়োজনে যোগদান করেছেন। অর্ষা আসতেই ঐশী বলল, চল। কোথায় জানতে চাইল অর্ষা। ছাদে। এই শীতের মধ্যে ছাদে কেন? ছাদেও নাকি কিসের আয়োজন করেছে, সবাই অপেক্ষা করছে, চল। তোর যেতে হয় যা, আমি এই শীতের মধ্যে ছাদে যাব না। অর্ষা, তামিম কি ভাববে বলতো? তাছাড়া এখানে সবাই মুরব্বীরা বসে আলোচনা করছে, এখানে তুই কি করবি? কথা না বাড়িয়ে চল এখান। অর্থিও অর্ষার হাত ধরে টানতে টানতে বলল, আপু চলো তো। অগত্যা অর্ষাকে যেতে হলো। তিন বোন যখন একত্রে ছাদে পৌঁছালো তখন মুগ্ধতায় তিনজনেরই চোখ ভরে গেল। ছাদটা খুব বেশি বড় নয়,
আবার খুব বেশি ছোটও না, মাঝারি ধরনের বলা যায়। চারদিকে ইটের রেলিং করা, একপাশে রয়েছে পরিচিত অনেক ফুল ও ফলের গাছ। গাছগুলোতে এখন বিভিন্ন রকমের ঝাড়বাতি জ্বলছে। ছাদের জন্য সাইডে ফ্লোরিং করে বসার জায়গা বানানো হয়েছে। গায়ে দেওয়ার জন্য অনেকগুলো কম্বলও ভাঁজ করে এক পাশে রাখা আছে। কয়েকটা কম্বল আর অনেকে খুলে পায়ের উপর দিয়ে রেখেছে। বসার জায়গাটুকুতেও রয়েছে লাইটিং, ফুল ও বেলুন। বাতাসে বেলুনের জোড়াগুলো এদিক ওদিক উড়ছিল। অর্থি তো আনন্দে লাফিয়ে উঠে বলল, এত সুন্দর। তামিম ওদের দেখে এগিয়ে এলো, হাতটা ঐশীর দিকে বাড়িয়ে দিয়ে মৃদুস্বরে বলল, ওয়েলকাম মাই কুইন। লজ্জায় হোক বা শীতে ঐশীর কাপান্বিত ভাব লক্ষ্য করছিল অর্ষা। 3 বোন তামিমের সাথে গিয়ে বসলো জায়গাটিতে। বাকিরাও সবাই এখানে বসে আছে। তামিম ওর সব বন্ধু বান্ধবী এবং কাজিনদের সাথে পরিচয় করিয়ে দিল। অফিসের কয়েকজন কলিগও ছিল এখানে, তবে আহানাপ অনুপস্থিত। লোকটা কি চলে গেছে? নিচে তো তার বাবা মা আছে, তাহলে কি জানি, গেলে যেতেও পারে। অর্ষার বিষয়টা ঘাটালো না। তামিম ঐশীকে জিজ্ঞেস করলো, জায়গাটা ভালো লেগেছে? ঐশী লজ্জায় নতজান হয়ে মাথা নাড়ালো। তামিমের বন্ধুরা তখন একজোট হয়ে হেসে বলল, সব ক্রেডিট কিন্তু আমাদের ভাবি, জায়গাটা আমরা সাজিয়েছি। আচ্ছা, তোরা সাজিয়েছিস বলে এখন সব ক্রেডিট তোদের হয়ে গেল? প্ল্যানিং কার ছিল শুনি? বন্ধুদের মধ্যে তখন একজন বলল, বউয়ের সামনে এত ভাব নিও না বাবু, প্ল্যান তোমার করাও ছিল না। আহনাপের ভূমিকা আছে এখানে। তো আমি কখন এটা অস্বীকার করলাম? আমি কি তোদের মতো নিমক হারাম কর নাকি? খবরদার, আমাদের পচাবি না। ভাবির সামনে কিন্তু সব ফাঁস করে দেব। কি ফাঁস করবি কর, তামিম ভয় পায় না কাউকে। আমাদের সামনে তো বাঘ সাজবি, বিড়াল তো হবি বউয়ের সামনে। তামিম রেগে তাকাতেই ওরা হেসে বলল, আচ্ছা, আমরা ঝগড়াঝাটি পরে করব। চল এখন আড্ডা শুরু করা যাক। প্রথমে গান দিয়েই শুরু করি, এরপর ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলে শেষ করব। কি বলিস তোরা? একজন বলল কথাগুলো। বাকিরা তার সাথে সময় মতো সহমত পোষণ করলেও এর মধ্যে অনেকেই আগে থেকে বলে দিতে লাগলো যে, আমি কিন্তু গান টান পারি না, আমি গাইবো না বলে দিচ্ছি। আই থিঙ্ক আমার চেয়ে বাজে গান এখানে তোরা কেউ গাস না। আমি যদি আমার হবু বউয়ের সামনে এই ভয়েসে নিয়ে গান গাইতে পারি, তাহলে তোরা পারবি না কেন? এক কলি হলেও গাইতে হবে। তাছাড়া এখানে কেউ আমরা প্রফেশনাল নই, সো এত ভেবে চিন্তে গাইতে হবে না। আমরা জাস্ট সবাই একসাথে সময়টাকে উপভোগ করব, এই যা। তামিমের লম্বা বক্তব্যের পর কেউ আর দ্বিরুক্তি করল না। তামিমও একপাশে ভালো মতো বসে বলল, প্রথমে কে গাইবি? অর্থি হাত তুলে বলল, আমি। সবাই মুচকে হাসতে হাসতে হাততালি দিয়ে অর্থিকে উৎসাহ দিল। হাততালি থামার পর অর্থি চমৎকার একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো সবাইকে। সবাই মুচকে হাসতে হাসতে হাততালি দিয়ে অর্থিকে উৎসাহ দিল। হাততালি থামার পর অর্থি চমৎকার একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো সবাইকে। অর্থির কণ্ঠে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনে সবাই রীতিমতো বিস্মিত। একজন তো বিস্ময় লুকিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, তুমি কি গান শেখো অর্থি? অর্থি দুদিকে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে এত চমৎকার করে গাইলে কিভাবে, তাও আবার রবীন্দ্রসঙ্গীত? অর্থি বর্ষার দিকে তাকিয়ে বলল, আপুর সাথে গাইতে গাইতে শিখে গেছি। আপু তো আরো সুন্দর করে গান গায়। সবার নজর গিয়ে পড়ল এবার অর্ষার দিকে। অর্ষা কিছুটা লজ্জা পেয়ে বলল, অযথাই ও আগ বাড়িয়ে বলছে সব। ঐশী তখন বাদ সেজে বলল, মিথ্যা বলছিস কেন? অর্থি যা বলেছে সত্যি তো বলেছে। এরপর সে সবার দিকে তাকিয়ে বলল, আসলেই অর্ষা অনেক ভালো গান করে। ওর গানের গলা অনেক সুন্দর। গানের জন্য অনেক পুরস্কারও পেয়েছে। অর্ষা চোখ পাকিয়ে বলল, আপু। এবার উপস্থিত সবাই অর্ষার গান শোনার জন্য উতলা হয়ে পড়ল। এত মানুষের উতলা ভাব দেখে অর্ষার কেমন জানি নার্ভাস লাগছে। সেটা বলেছেও, কিন্তু সবাই এমনভাবে জোরাজুরি করছে যে অর্ষা বাধ্য হয়ে গান গাওয়ার জন্য রাজি হয়ে গেল।
কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে নিজের মতো করে গাইতে শুরু করলো। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেয়া থাক গেলে যাবে চোখের বাইরে না। আহনাব ছাদের অন্য পাশে দাঁড়িয়ে আছে। সবার থেকে দূরে থাকার কারণ হচ্ছে সুপ্তি। তামিম অফিসের কয়েকজন কলিগকে দাওয়াত দিয়েছিল, ছেলে মেয়ে উভয়কেই। তবে আহনাবের সাথে সুপ্তির সম্পর্ক নেই বলে সে সুপ্তিকে দাওয়াত করেনি। তবে সুপ্তি বাকি কলিগদের সাথে এখানে এসে উপস্থিত হয়েছে বলাই বাহুল্য যে বিনা দাওয়াতেই, যেটা তামিম কিংবা আহনাব কারোরই ধারণাই ছিল না। এখন একটা মানুষ বিনা দাওয়াতে এলেও তো তাকে মুখের উপর চলে যেতে বলা যায় না। আফটার অল সে আবার পরিচিত। আহনাব সুপ্তির আগমনে প্রচণ্ড বিক্ষুব্ধ হলেও তামিম স্বাভাবিক থেকেছে, কাউকে কিছু বুঝতে দেয়নি। কারণ অনুষ্ঠান তো তার বাসাতেই হচ্ছে। সুপ্তি এখানে এসেছে মূলত আহনাবের সাথে কথা বলার জন্য। অফিসে সে আহনাবের ধারের কাছেও যেতে পারে না, এড়িয়ে চলে। ভেবেছিল এখানে এসে অন্তত কথা বলার সুযোগ পাবে, যেভাবেই হোক কথা বলে আহনাবকে কনভিন্স করে ফেলবে। কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে আহনাব। এখানেও সে সুপ্তিকে এড়িয়ে চলেছে, মুখোমুখিও পর্যন্ত হয়নি। সে চলেই যেত যদি না এঙ্গেজমেন্টটা তামিমের হতো। ওই মেয়ের জন্য তো আর সে নিজের কাছে বন্ধুকে কষ্ট দিতে পারে না। তাই সে সুপ্তিকে এড়িয়ে চলতে আড্ডায়ও যোগদান করেনি। তামিমের কথা রাখতে ছাদে এলেও সে দূরে সবার আড়ালে একাকী দাঁড়িয়ে আছে। এখান থেকে ওদের কথোপকথন সব শোনা না গেলেও গান শুনতে পাচ্ছিল। অর্থির গাওয়া গানও সে শুনেছে। গানটা যে অর্থি গেয়েছে এটা বুঝেছে সে অর্থির বাচ্চা বাচ্চা ভয়েস শুনেই। কিন্তু অর্ষার গান শুনে সে একটু না, বেশ অনেকটাই কৌতূহলী হয়ে উঠল। এত তুচ্ছ ভয়েস! সে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে অন্ধকার থেকে এক পা দু পা করে বেরিয়ে আড্ডায় জায়গায় এগিয়ে যেতে লাগলো। সাদা শার্ট ও কালো স্যুটে তাকে এত সুন্দর লাগছিল যে সুপ্তির চোখে সরাতে পারছিল না। এতক্ষণ পর আহনাবকে দেখতে পেয়ে তার ভীষণ আনন্দ হচ্ছিল। আহনাব যখন প্যান্টের পকেটে দুহাত ঝুঁকে একটু একটু করে এগিয়ে আসছিল, সুপ্তির ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে আহনাবকে জড়িয়ে ধরতে। তবে আহনাবের মন কিংবা দৃষ্টি কোনোটাই মোটেও সুপ্তির দিকে নেই। মগ্ন হয়ে অর্ষাকে দেখছিল এবং ওর মিষ্টি সুরের গান শ্রবণ করছিল। অর্ষার দৃষ্টি নত তার মুঠো করে রাখা হাতের দিকে। সে নিজের মনেই গাইছিল তখনও। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেয়া থাক গেলে যাবে চোখের বাইরে না। ও তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ও ও অর্ষার গান শেষ হলে হাততালিতে ভরে গেল চারপাশটা। অর্থি উৎফুল্ল হয়ে বলল, দেখেছেন সবাই, আমি সত্যি বলেছিলাম না? সবাই অর্থির সাথে সহমত হলো। আহনাফ যেভাবে এসেছিল আবার সেভাবেই চলে গেল। বাকিরা ডাকলেও সে আসেনি। তামিম বিষয়টা এড়িয়ে যেতে বলল, এবার কার গানের পালা, শুরু কর।
এরপর গান গাইল তামিমের এক বন্ধু। সেই সুযোগে সুপ্তি উঠে গেল আহানাপের কাছে, পেছন থেকে ডাকলো, আহানাপ। সুপ্তির কণ্ঠ শুনেই মেজাজ বিগড়ে গেল আহানাপের। পিছু ফিরে দাঁত মুখ খিচে বলল, সমস্যা কি তোমার? বলেছিলাম না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমাকে একটাবার ক্ষমা করা যায় না? না, যায় না। প্লিজ। এটা তামিমের বাসা না হলে আর অনুষ্ঠান না থাকলে ঠিক কীভাবে যে তুমি অপমানিত হতে ভাবতেও পারছো না। সো প্লিজ কোনো সিন ক্রিয়েট করতে বাধ্য করো না আমায়, আর নিজেও করো না। আমায় অপমান করে যদি তুমি শান্তি পাও তাহলে করো, আমার কোনো আপত্তি নেই। তবুও শেষবারের মতো ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। সুযোগ তো দিয়েছিলাম তোমায়, ছবিটা নিয়ে এক্সপ্লেন করতে বলেছিলাম, করেছিলে? ওকে ফাইন, চলো আরেকটা সুযোগ দিচ্ছি। তুমি তো আমাকে ভালোবাসো, রাইট? হ্যাঁ। ওই ছবিটায় তুমি যেমন ক্লোজ ছিলে ওই ছেলের সঙ্গে, তোমার সাথে কি আমি এতটা ক্লোজ হয়েছি কখনো? সুপ্তি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না। তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আরেকটা ছেলেকে কিভাবে চুমু দিতে পারো, তা আবার কোলে বসে? শুধু এটুকু এনফ না, এটা আবার ছবি তুলে রেখেছ। এটা মানেটা কি দাঁড়ালো? ভালোবাসবে আমাকে? একটু থেমে বলল, তোমাকে বাজে কথা বলতে আমার মুখে লাগে, প্লিজ যাও এখান থেকে, ঘৃণা লাগে আমার তোমাকে দেখলে এখন। সুপ্তির চোখ ছলছল করছে। আহানাপ বিরক্ত হয়ে বলল, এক সময় চোখে পানি দেখলে আমার কষ্ট হতো, আর এখন হয় করুণা। না, তোমার প্রতি নয়, আমার নিজের প্রতি আমার করুণা হয়, কারণ আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। সুপ্তিকে এবার আর যেতে বলল না। আহানাপ নিজেই ছাদ থেকে নিচে নেমে গেল। ওর চলে যাওয়া দেখে তামিম বুঝতে পেরেছে ঘটনা উল্টাপাল্টা কিছু একটা ঘটেছে, তাই সেও নিচে নামলো আহানাপের সাথে কথা বলার জন্য। গানের আড্ডা শেষ হতে হতে প্রায় রাত 10টা বেজে গেছে। ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম আর খেলা হলো না। শীতের রাত, 10টা মানেই অনেক রাত। সবাইকে বাড়ি ফিরতে হবে। অর্থি ঐশীর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ। তামিম ঘুমন্ত অর্থিকে কোলে নিয়ে নিচে নামলো। একে একে সবাই বিদায় নেওয়ার পর অর্ষার পরিবার এবার বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালো। তামিমের বাবা মা আজ রাতটা অনেকবার থেকে যেতে বললেও ওসমান আলম রাজি হলেন না। এর মধ্যে অর্থির ঘুম ভেঙে গেছে, তার পায়ে জুতা নেই, ছাদে রেখে এসেছে, তাই অর্ষা গেল ছাদে জুতা আনতে। ঐশী অর্থিকে ওয়াশরুমে নিয়ে গেল। অর্ষা ছাদে গিয়ে জুতা নিতে গিয়ে দেখলো আহানাপ ছাদে একা দাঁড়িয়ে আছে। সে না দাঁড়িয়ে সরাসরি চলে গেল সেখানে। এতক্ষণ সবাই বসেছিল। আহানাপ ওকে দেখে বলল, কিছু করছেন? অর্থির জুতা নিয়ে এসেছি। ও, চলে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি। আপনি কিন্তু দারুণ গান করেন। অর্ষা মৃদু হেসে বলল, থ্যাংক ইউ, কিন্তু আপনি আড্ডায় আসেননি কেন? আহানাপ কোনো রাগ ঢাক না রেখেই বলল, আমি অপছন্দের মানুষদের সামনে থাকতে পারি না। মানে? আহানাপ ছাদ থেকে নেমে যাওয়ার পর সুপ্তিকে চোখ মুছতে মুছতে আসতে দেখেছিল অর্ষা। সেখান থেকে আন্দাজ করেছিল হয়তো আহানাপের সাথেই কিছু হয়েছে বা মনোমালিন্য। তবে এই ব্যাপারে সে আহানাপকে সরাসরি কিছু জিজ্ঞেস করলো না। আহানাপ এবার কিছু না লুকিয়েই বলল, আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। সুপ্তি আপুর কথা বলছেন? আহানাপ অর্ষার দিকে একবার তাকালো, এরপর ফের দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, চেনেন? না, তামিম ভাইয়া তখন পরিচয় করিয়ে দিয়েছিল সবার সাথে, নামটা তখনই জেনেছি। আর আপনি যখন ছাদ থেকে নেমে গিয়েছিলেন তখন সুপ্তি আপু কাঁদতে কাঁদতে আসছিল। কিছু কি হয়েছিল? নাথিং, ব্রেকআপ হয়েছে, বেশি দিন হয়নি আর কি। যেদিন ভাঙচুর করলেন সেদিন ব্রেকআপ হয়ে গেছে। তাহলে এখন সে কি চাচ্ছে? সুযোগ চাইলে দিচ্ছেন না কেন? যদিও জানি না সে কি ভুল করেছে। ভুল তো করেনি, তবে সে চিটেড অন মি। অর্ষা চুপ হয়ে গেল। প্রতারণা শব্দটাকে সে ভয় পায় আজকাল। কেন পায় কে জানে। আহানাপ বাঁকা হাসি দিয়ে বলল, প্রতারককে কি ক্ষমা করা যায়? প্রতারণা করে আবার ফিরে কেন এসেছে? হু নোস। আর তাছাড়া একটা কথা আছে না, আমরা সবাই একদিন বুঝি, কিন্তু হারানোর পর। কথাটা শোনার সঙ্গে সঙ্গে অর্ষার চোখের দৃষ্টিপটে কেন জানি রিহানের মুখটা ভেসে উঠল। অর্ষা অনেকদিন বাদে আজ ভার্সিটিতে এসেছে।
ওর আগমনে সবচেয়ে বেশি খুশি হয়েছে শম্পা। অর্ষার ভার্সিটিতে সবচেয়ে প্রিয় বান্ধবী সে। স্কুলের বেস্ট ফ্রেন্ড অর্ষার থাকলেও দেখা সাক্ষাৎ কিংবা কথা হয় খুবই কম। অবশ্য এমন হওয়াটা অস্বাভাবিক নয়। বিয়ে হয়ে গেলে একটা মেয়ের জীবনে অনেক পরিবর্তন ঘটে। কলেজ পর্যন্ত একসাথে পড়ার পর বেস্ট ফ্রেন্ড মিনির বিয়ে হয়ে গেছে। পড়াশোনা এখনও কন্টিনিউ রাখলেও ক্লাস করা হয় না। শম্পা অর্ষাকে দেখেই বসা থেকে উঠে এসে শক্ত করে জাপটে ধরল। নিজের উপর ভারসাম্য রাখতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল অর্ষা। হেসে সেও জড়িয়ে ধরে বলল, পড়ে যাব তো। পড়বি না? তোকে ধরার জন্য কত আশিক আছে এখানে। ফালতু কথা বলবি না তো সব সময়। ফালতু কথা বলি নাকি সত্য কথা বলি সেটা তুইও জানিস। এতদিন আসিসনি কেন? কত মিস করেছি জানিস। এত দূর আসতে ভালো লাগে না, কিন্তু তুই আপুর এঙ্গেজমেন্টে না এসে কাজটা ভালো করিসনি। বাসায় ম্যানেজ করতে পারিনি রে, সরি। তবে বিয়ে মিস করব না, প্রমিস। মিস করতে দিলে তো তুলে নিয়ে যাব। তুলে নিয়ে গিয়ে কি হবে? তোর তো আর ভাই নাই, থাকলে না হয় একটা কথা ছিল। একটু থেমে শম্পা উল্লাসিত স্বরে বলল, ভালো কথা। তোর দুলা ভাইয়ের কোনো ছোট ভাইটাই আছে? অর্ষের ঠোঁট উল্টে বলল, না, সে একাই। বোন আছে একটা ছোট, বিয়ে হয়ে গেছে। ছোট বাবু আছে আপুর। এই শীতের মধ্যে আসেনি, শ্বশুর শাশুড়ি নাকি আসতেই দেয়নি। থাক, মেয়ে মানুষের ফিরিস্তি শুনে আমার কাজ নেই। আমার যে সিঙ্গেল মরতে হবে সেটা বুঝতে পেরেছি। সিঙ্গেল কেন মরবি? তাছাড়া আর কি করব? নিজেও একটা রিলেশন করিস, তারও কোনো ছোট ভাই নেই। ঐশী আপুর বিয়ে করেছে, তারও কোনো ছোট ভাই নেই। মানে একদম যা তা অবস্থা। এমন ভাবে বলছিস মনে হয় দুনিয়াতে ছেলের খুব অভাব। শোন, ভাইয়ার অনেক সুন্দর সুন্দর বন্ধু আছে, বিয়েতে ট্রাই মারতে পারিস। সত্যি? হ্যাঁ। শম্পা হেসে ফেলল, বলল, আচ্ছা, সেসব পরে দেখা যাবে। ছবি তুলিসনি ভাই আপুর? অবশ্যই। দেখা। অর্ষা আর শম্পা নিজেদের জায়গায় এসে বসে এতক্ষণ গল্প করছিল। অর্ষা ব্যাগ থেকে ফোন বের করে সবার ছবি দেখালো। ছবি দেখা শেষে শম্পা বলল, কিরে, রিহান ভাইয়ার ছবি দেখলাম না যে, দাঁত দিসনি? অর্ষার মনটা খারাপ হয়ে গেল। মলিন স্বরে বলল, বলেছিলাম কিন্তু আসেনি। কাজ আছে নাকি? ঘোড়ার ডিমের কাজ। একটা মানুষ এত ব্যস্ত থাকতে পারে? অর্ষা হাসার চেষ্টা করে বলল, পারে হয়তো। ওর লাইফ তো আর আমাদের মতো সাধারণ কোনো লাইফ নয়, তাই না? সে তো আবার সেলিব্রিটি। ড্যাম ইট। আমার মনে হয় কি জানিস? কি? সে তোকে ভালোই বাসে না। মুখের উপর এমন একটা তিক্ত কথা শুনে বেশ কষ্ট লাগলো অর্ষার। হজম করতে পারলো না। ঠিক, মাঝে মাঝে যে তার মনেও এমন প্রশ্ন আসে না ঠিক তা নয়, একাকি তার মনেও প্রশ্নগুলো আসে। কিন্তু তখনই রিহানের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা মনে পড়ে। তখনই সে তার মনকে সামলে নেয়। রিহান তো আগে এমন ছিল না। আগে ঠিকমতো সময় দিত, কথা বলতো, দেখা করত। ওর ব্যস্ততা বেড়েইছে ইদানিং। পরিবর্তনও এসেছে সাথে। অর্ষাও রিহানের কথা মেনে নিয়েছে যে ব্যস্ততা ও কাজের চাপই এর একমাত্র কারণ। অর্ষাকে চুপ করে থাকতে দেখে শম্পা বলল, যে ভালোবাসে সে হাজার ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটার জন্য সময় বের করে। সময় দেওয়া না দেওয়াটা নির্ভর করে নিজের ওপর। আমরা ওই মানুষদেরই সময় দিই যাদের গুরুত্ব আছে আমাদের জীবনে। বুঝতে পেরেছিস? বাদ দে এখন এইসব কথা। আমি তো বাদ দিয়েই দিই সব সময়, কিন্তু আমি তোর ভালো চাই অর্ষা। তাই বরাবরই বলি যে পরে বেশি কষ্ট পাওয়ার আগে নিজে থেকে সরে যা। অর্ষা বিষাদের হাসি হেসে বলল, বলা তো অনেক সহজ, কিন্তু করে দেখানো অনেক কঠিন। তোর জায়গায় আমি থাকলে আমিও হয়তো এই কথাগুলো অবলীলায় যে কাউকে বলে দিতে পারতাম, যেমনটা তুই, মা আর আপু আমাকে সবসময় বলিস। কিন্তু তোদেরকে আমি কিভাবে বোঝাই যে আমি কেমন সিচুয়েশনে আছি? তোরা তো বলেই খালাস। রিহানকে আমি ছেড়ে দেবো এটা করা তো দূরে থাক, আমি ভাবতেও পারি না এটা। ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। অর্ষা, আমি জানি তুই তাকে কতটা ভালোবাসিস, কিন্তু সে কি তোর ভালোবাসা যথাযথ মূল্যায়ন করেছে বল? যে তোকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে, ভালোবাসার অভিনয় করে যাচ্ছে, আর তুইও বোকার মতো সব শুয়ে যাচ্ছিস। এভাবে আর কতদিন চলবে আমায় বলতো? অর্ষা চুপ করে আছে। শম্পা বলল,
আচ্ছা, তুই তাকে বিয়ের কথা বলেছিস? হুম। কি বলেছে ভাইয়া? এখন বিয়ে করতে পারবে না, আগে ক্যারিয়ার। শম্পা বিদ্রুপ করে হাসলো, বলল, হ্যাঁ, এতেও যদি তুই না বুঝিস। আচ্ছা যাই হোক, বাদ দে। দেখ এভাবে যে কয়দিন যাই। দুজনে 4টা ক্লাস করে বেরিয়ে গেল ক্লাস থেকে। অনেকদিন পর দুজনে দেখা হয়েছে বিধায় আজ দুজনে একসাথে কিছুক্ষণ ঘুরবে। ওরা প্রথমে দুপুরে খাওয়ার জন্য একটা নামি দামি রেস্টুরেন্টে গেল। যেহেতু শম্পা ঐশীর এঙ্গেজমেন্ট আসতে পারেনি, তাই ওকে ট্রিট দেবে বলে ঠিক করেছে অর্ষা। কিন্তু দুই বান্ধবী খুশি মনে গল্প করতে করতে রেস্টুরেন্টে প্রবেশ করে। কিন্তু সেই হাসি হাওয়ায় মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগলো না। এই তো ওদের থেকে হাত 3 দূরে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে রেস্টুরেন্টে। দোলনা সহ চারপাশের সম্পূর্ণ জায়গাটুকু প্লাস্টিকের আর্কিড ফুল দিয়ে সাজানো। ওইখানেই পাশাপাশি হাত ধরে ছবি তুলছে রিহান এবং অপরিচিত একটা মেয়ে। ওদের ছবি তুলে দিচ্ছিল অন্য একজন। অর্ষার বুক কষ্টে ফেটে যাচ্ছিল, মুখ থেকে কোনো শব্দই যেন বের হচ্ছিল না। ঠিক তেমনই আবার তার পাও চলছিল না। তার কষ্ট হয়তো ঠিক মতো ভাষায়ও সে প্রকাশ করতে পারবে না। শম্পা শক্ত করে অর্ষার এক হাত চেপে ধরল। ওদিকে অর্ষার 2 চোখ তখন অশ্রুতে টুইটুম্বুর। সে ঝাপসা দৃষ্টিতে তাকিয়েছিল রিহানের হাতের দিকে। কোনোভাবেই তার মানতে ইচ্ছে করছিল না যে এটাই তার রিহান, তার ভালোবাসার মানুষ। ওরা ঠিক কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল খেয়াল নেই। তবে বেশ কিছুক্ষণ পর রিহানের সাথে অর্ষার চোখাচোখি হলো। ততক্ষণে অর্ষার চোখ থেকে গাল বেয়ে অশ্রুধারার নেমেছে। রিহানকে বেশ অপ্রস্তুত দেখালো। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে এগিয়ে এলো অর্ষার কাছে, বলল, তুমি এখানে? অর্ষা ক্রন্দন স্বরে বলল, আমাকে এখানে আশা করনি নিশ্চয়ই। রিহান চুপ করে আছে। অর্ষা বলল, এই তাহলে তোমার ব্যস্ততা, অথচ আমি। কথাটুকু সম্পূর্ণ বলতে পারল না অর্ষা, কান্নায় আটকে গেল। ঢোক গিলে ফুপিয়ে বলল, অথচ আমি তোমায় বিশ্বাস করেছিলাম। আমি তোমাকে ভুল বুঝছো। আমি তোমার সাথে এটা নিয়ে পরে কথা বলবো। পরে কেন? যা বলার এখনই বলো, তা না হলে আর কখনোই বলার দরকার নেই। তুমি কাঁদছো কেন? এখানে তো কাঁদার মতো কিছু হয়নি। প্লিজ কান্না থামাও। এখানে আমার পরিচিত মানুষজন আছে। রাইট, এখানে কাদার মতো কিছুই হয়নি। সত্যি সত্যি কিছু হয়নি। থ্যাঙ্কস আমাকে আমার জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য, আমার বিশ্বাসের মূল্য এইভাবে দেওয়ার জন্য। এরপর সে হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, বিশ্বাস যে কতটা দামি এটা তুমি ততদিন বুঝবে না যতদিন না কেউ তোমার বিশ্বাস ভাঙছে। এরপর সে কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। বেরানোর সময় গেইটে আহনাপের মুখোমুখি হয় অর্ষা, তবে দাঁড়ালো না। তৎক্ষণাৎ চলে এলো সেখান থেকে। রেস্টুরেন্টের পাশে একটা পাবলিক পার্ক আছে। সকালে আর বিকেলে অনেক মানুষজন থাকলেও এই দুপুরবেলায় কোনো মানুষ নেই তেমন। একটা ফাঁকা জায়গায় গিয়ে অর্ষা হাঁটু গেড়ে ঘাসের উপর বসে পড়ে। চিৎকার করে কাঁদতে লাগলো। ওর বুক ভাঙা কান্না দেখে শম্পা নিজেও নিজেকে সামলাতে পারল না। আর সে চাইতো অর্ষা সরে আসুক রিহানের জীবন থেকে, ভালো থাকার জন্যই। কিন্তু এভাবে হোক এটা চাইনি। সে অর্ষাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেলল। অর্ষার কান্নার গতি বেড়ে যায়। তার আহাজারি কি ওই মানুষ অবধি পৌঁছাবে কখনো? অর্ষা বাসায় ফিরেছে বিধ্বস্ত অবস্থায়। সাথে শম্পাও এসেছে। বাড়িতে আসার আগে অর্ষা বারবার করে বলে দিয়েছে বাসায় কিছু না বলতে। সে নিজেও চেষ্টা করল স্বাভাবিক থাকার, সবার সাথে হেসে কথা বলল। শম্পা অবাক হয়ে দেখছে অর্ষাকে। একটু আগেও তো মেয়েটা পাগলের মতো কাঁদছিল, আর এখন কতটা হাসি খুশিভাবে কথা বলছে। বোঝার উপায় নেই মেয়েটা কি পরিমাণে পাহাড় সম কষ্ট বুকে চেপে রেখেছে। অবশ্য অর্ষা কারোর দিকে সরাসরি চোখ তুলে তাকিয়েও কথা বলেনি। কণ্ঠ আর ঠোঁটের হাসিকে পরিবর্তন করা গেলেও চোখের ফোলা ভাব তো আর এক নিমিষেই পরিবর্তন করতে পারবে না। শম্পা গোপনে একটা দীর্ঘশ্বাস নিল। আমেনা বেগম জানেন যে শম্পার সাথে অর্ষারও সম্পর্ক অনেক ভালো। এর আগেও অনেকবার বাড়িতে এসেছে। বাড়ির সবার সাথে শম্পার বন্ডিংও অনেক ভালো।
অনেকদিন বাদে শম্পা বাসে এসেছে বিধায় আমিনা বেগম যতটুকু সম্ভব রান্নাবান্না করে নাস্তা মিষ্টি দিলেন, সেই সাথে কপট রাগও দেখালেন এঙ্গেজমেন্টে না আসার জন্য। শম্পা আমিনা বেগমকে কথা দিয়ে ব্যস্ত রাখায় তিনিও মেয়ের দিকে নজর দেননি তেমন। যাওয়ার পূর্বে শম্পা বেশ ভালোভাবেই অর্ষাকে সান্ত্বনা দিয়ে গেল, যদিও এতে খুব বেশি কাজ হবে না এটা শম্পা নিজেও জানে। রাতে আর খাবারও খেলো না অর্ষা, ঘরের দরজা আটকে কান্না করতে লাগলো। সারা রাত ঘুম আসেনি চোখের পাতায়। কখন যে কাঁদতে কাঁদতে ভোর হয়ে গেছে সে নিজেও জানে না। কতবার ফোন চেক করেছে হিসাব নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাম্বার, কোথাও কোনো কল বা টেক্সট করেনি রিহান। যতবার এই তেতো সত্যের সম্মুখীন হয়েছে ততবারই অঝরে কেঁদেছে বোকা মেয়েটি। তার মনে হচ্ছিল ভিতর থেকে কেউ বুঝি জানটাকে বের করে নিচ্ছে, এখনই মারা যাবে সে। যখন তন্দ্রাভাব লেগে এসেছিল প্রায় ওই সময় রিহানের টেক্সট আসে অর্ষার ফোনে। অর্ষা এবং রিহান বসে আছে একটা রেস্টুরেন্টে। সকালে রিহানের মেসেজ পাওয়ার পর থেকে আর অপেক্ষা করতে পারেনি, সময়ের আগেই চলে এসেছে দেখা করার জন্য। অবশ্য রিহান নিজেই বলেছিল সে এসেছে বেশিক্ষণ হয়নি, চুপচাপ বসে আছে। অর্ষাও নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে রিহানের পানে। বেশ অনেকক্ষণ পর রিহান তাকালো অর্ষার দিকে, মলিন স্বরে বলল, কেঁদেছ? চোখ মুখ এটা ফোলা কেন? অর্ষা কিছু বলল না। তাচ্ছিলের ঈষৎ হাসি তার ঠোঁটে খেলে গেল। রিহান শ্বাস নিয়ে বলল, কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু বলাটা ভীষণ প্রয়োজন। বলো। রিহানকে ফের নিশ্চুপ তাকিয়ে থাকতে দেখে অর্ষা শুধালো, মেয়েটা কে ছিল? রিহান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, বাড়ি থেকে ওর সাথে বিয়ের কথাবার্তা চলছে আমার। অর্ষার মনে হলো কেউ তাকে গভীর সাগরে ফেলে দিয়েছে, যেখানে কোনো কুল কিনারা নেই। অর্ষা ঠাঁই পাচ্ছে না, গভীর সমুদ্রে সে তলিয়ে যাচ্ছে। রিহান অবলীলায় কিভাবে বলল কথাগুলো। অর্ষার চোখ ছলকে পানি বের হচ্ছে। কান্না করেই জিজ্ঞেস করলো, তুমি ওই মেয়েকে বিয়ে করবে? প্লিজ অর্ষা, কান্না করো না। আমার কিছু করার নেই, আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। তাই? ভালোবাসার আগে তো পরিবারের অনুমতিও নাওনি, আর এখন পরিবারের দোহাই দিচ্ছ আমায়? তোমাদের হাত ধরে ছবি তোলা দেখে তো মনে হয়নি গতকালই প্রথম দেখা কিংবা কথা হয়েছে। তার মানে আগে থেকেই ওই মেয়ে তোমার জীবনে আছে, রাইট? আর এই জন্যই ছিল তোমার এত ব্যস্ততা। আমার কি অপরাধ ছিল রিহান? আমায় কেন ঠকালে তুমি? আমায় তোমার ভালো লাগে না এটা তুমি আমায় বলতে পারতে, সরে যেতাম আমি তোমার পথ থেকে। আসলে এতদিনের সম্পর্ক আমাদের, তোমার প্রতি একটা মায়া জন্মে গেছিল, তাই ছাড়তে পারছিলাম না। ভেবেছিলাম পরে সময় সুযোগ বুঝে তোমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগেই তো সব ঘটে গেল। আমার মনে হয় আমাদের এবার আলাদা হওয়ার সময় এসে গেছে। সম্পর্কটা আর এগিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আজ সকালে যখন রিহান কল করে দেখা করতে চাইলো অর্ষা খুশি হয়েছিল। ভেবেছিল রিহান সরি বলবে, সব ঠিক করে নিবে, কিন্তু এমন কিছু যে শুনবে এটা ভাবেনি। সে বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না, নীরবে কাঁদছে শুধু। আমি জানি আমি তোমার সাথে হয়তো অন্যায় করেছি, কিন্তু আমার কিছুই করার নেই এখন। আম সরি, ক্ষমা করে দিও আমায় প্লিজ। অর্ষা উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, তোমাকে ক্ষমা করতে না পারার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও, কারণ আমি যদি তোমায় ক্ষমা করি তাহলে নিজের প্রতি খুব অন্যায় করা হয়ে যাবে আমার। সরি। অর্ষা দাঁড়ালো না, শুনলও না আর রিহানের কোনো অজুহাত। নীরবে কাঁদতে কাঁদতেই বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। বাড়ি ফিরে একদম চুপচাপ রইল। পাথর মনে হলো তার নিজেকে। আচমকা কান্নাও থমকে গেল তার। বাড়ির সবার থেকে একটু একটু গুটিয়ে নিতে লাগলো নিজেকে। অন্যদিকে ঐশীর বিয়ের বন্দোবস্ত করতে গিয়ে অর্ষার প্রতি আলাদা নজর দিতে পারেনি বাড়ির কেউই। তাদের ভাবনাতেও নেই যে তাদের আদরের মেয়ে মৃত্যু যন্ত্রণা নিয়ে কিভাবে আছে। রাত নামার সাথে সাথে অর্ষার আহাজারি বাড়ে, বুকে ব্যথা করে। কতবার যে সে সিলিং ফ্যানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল নিজেও জানে না। পরক্ষণে বাবা মায়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে।
পিছিয়ে আসে সে, কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না ভেতরকার যন্ত্রণা। একদিন খুব সকালেই শম্পা এলো বাড়িতে। অর্ষা তখন বারান্দায় বসে আছে। পুরো রাত ধরে সে এখানেই জেগে কাটিয়ে দিয়েছে। তার বোবা কান্নার সাক্ষী ছিল একটি রূপলি চাঁদ এবং এক ঝাঁক নক্ষত্র। অর্ষাকে এভাবে বসে থাকতে দেখে শম্পা কিছুটা ভয় পেয়ে গেল। পাশে বসে বলল, এই ঠান্ডায় ফ্লোরে এভাবে শুয়ে বসে আছিস কেন? সোয়েটারও পরিসনি। অর্ষা জবাব দিল না, ফিরেও তাকালো না শম্পার দিকে। শম্পা বলল, অর্ষা পাখি, কি হয়েছে আমাকে বল। কতবার ফোন দিয়েছি, ধরিসনি, কলেজেও যাচ্ছিস না। মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করে বলো তো? রিহান ভাইয়ের কথা বলছিস? পরের দিন দেখা হয়েছিল। পরে অর্ষা কাঁদতে কাঁদতে রিহানের সাথে বলা কথাগুলো বলল। কান্নার ধমক বেড়ে গেছে ওর। শম্পা ওকে বুকে জড়িয়ে নিল, মাথায় বুলিয়ে ধরে আসা গলায় বলল, কাঁদিস না প্লিজ। আমার ভীষণ কষ্ট হচ্ছে শম্পা। আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না। কেন করলো রিহান আমার সাথে এমন? আমি ওকে ছাড়া থাকতে পারবো না শম্পা। ওকে এনে দে আমায়, আমি মরে যাচ্ছি। শম্পা আরো শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলে বলল, পাগলামি করিস না। কাকে ফিরে চাচ্ছিস তুই? যে তোকে চায় না সে আর তোর নেই। মেনে নে এই সত্যটা, যে যেতে চাই তাকে যেতে দে। তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে, বিশ্বাস রাখ আল্লাহর ওপর। আহনাব আর তামিমের জন্য নাস্তা নিয়ে এসেছেন আমিনা বেগম। ঐশীর বিয়ের জন্য বেশ কিছু লেহেঙ্গা পছন্দ করেছে তামিম। সেগুলোই দেখানোর জন্য এই বাড়িতে এসেছে। চাইলে ফোনেও দেখানো যেত, কিন্তু ঐশীর সাথে একটাবার দেখা করার অজুহাতে এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। লেহেঙ্গার ছবিগুলো দেখে আমিনা বেগম এবং ঐশী দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে। অর্থি বলল, আমাকে কিনে দিবে না এমন লেহেঙ্গা? দেবে তো। কবে দেবে? তোমার বিয়েতে। কিন্তু আমি তো এখনো ছোট, বিয়ে হতে তো দেরি আছে। এতদিন অপেক্ষা করব? হ্যাঁ, করতে হবে। না, পারবো না। তাহলে আপুর সাথে আমিও বিয়ে করব। তামিম হেসে বলল, কাকে বিয়ে করবে? অর্থি হাত দিয়ে আহনাবকে দেখিয়ে বলল, এই যে এই ভাইয়াটাকে করব। আমিনা বেগম চোখ রাঙিয়ে বললেন, অর্থি, সবসময় শুধু পাকা পাকা কথা। যাও ভিতরে যাও। আহনাব অর্থিকে পাশে বসিয়ে বলল, বকবেন না আন্টি, ছোট মানুষ, বলছে না। এরপর সে অর্থিকে বলল, আমিও তো ছোট, আমি আগে বড় হই, তারপর বিয়ে করব। তুমি ছোট কই? তুমি তো অনেক বড়। তামিম আহনাব দুজনেই হাসতে লাগলো। সেই সাথে দুষ্টুমি করতেও ছাড় দিল না। বিয়ের যেহেতু বেশি দেরি নেই, তাই বিয়ের শপিং আস্তে ধীরে শুরু করবেন বলে জানালেন আমিনা বেগম। তামিম বলল, আন্টি তাহলে কাল আপনারা আমাদের সাথে চলেন। ঐশী সরাসরি দেখেই ড্রেস পছন্দ করুক। ঐশী একবার আমিনা বেগমের দিকে তাকালো, তিনিও তাকালেন মেয়ের দিকে, বললেন, ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো। কথাবার্তা বলে আহনাব এবং তামিম উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। ওসমান আলম অফিসে গেছে, এটা ওরা জানে। বাকিরা সবাই বাসায়। কিন্তু এর মধ্যে একবারও অর্ষাকে দেখেনি বলে একটু খটকা লাগলো আহনাফের। বোনের বিয়ে নিয়ে কোনো আনন্দ উচ্ছ্বাস নেই কেন এই মেয়ের মধ্যে? পরের দিন সকালে ওসমান আলী অফিসে চলে গেলেন। বিয়েতে বেশ কয়েকদিন ছুটি নেওয়া হবে অফিস থেকে, তাই এখন আর বাড়তি ছুটি নেননি। তাছাড়া স্ত্রী আমিনা বেগমের ওপর যথেষ্ট ভরসা আছে তার। শপিংয়ের দিকটা সেই সামলে নিতে পারবে। অর্ষা অসুস্থার দোহাই দিয়ে ওদের সাথে গেল না। অর্থি তখনও ঘুমেছিল, তাই ওকে আর ডাকেনি। যাওয়ার আগে ঘুমন্ত অর্থিকে অর্ষার রুমে দিয়ে গেলেন আমিনা বেগম। অর্ষাকে ডেকে বললেন, ঘুম থেকে উঠলে অর্থিকে খেতে দিস, আর তুইও খেয়ে নিস। অর্ষা শুয়ে থেকেই বলল, আচ্ছা। বের হওয়ার সময় আহনাব না পারলেও তামিম জিজ্ঞেস করলো, অর্ষা যাবে না? না, ওর শরীরটা ভালো না, জ্বর জ্বর ভাব। বলেন কি, ওষুধ খেয়েছে? না, আজ সকাল থেকেই মা ঔষধ টেবিলের উপর রেখে দিয়েছে, ঘুম থেকে উঠে খাবে। তামিম আর কথা বাড়ালো না। সবাই চলে যাওয়ার পর অর্ষা শোয়া থেকে উঠল। অন্ধকার রুমে আলো জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে।
বিধ্বস্ত শুকনো চোখ মুখ দেখে নিজেই আটকে উঠল সে। এই কয়দিন আয়নাও দেখেনি, নিজেকে একলা আটকে রেখেছে, দূরে রেখেছে সবার থেকে। মনের শান্তি কোথাও মেলেনি। নিজেকে ঘৃণা করবে নাকি ওই মানুষটাকে ঘৃণা করবে সে বুঝতেও পারেনি। আয়নায় তাকিয়ে সে হঠাৎই শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতেই চিৎকার করে কেঁদে উঠল সে। উস্কো খুস্কো চুলগুলো দুই হাতের মুঠোয় চেপে ধরে অঝরে কাঁদতে লাগলো সে। আর্থির ঘুম ভেঙে গেছে অর্ষার কান্না শুনে। শোয়া থেকে উঠে বসলেও ঘুমের রেশ এখনো কাটেনি তার। সে বুঝতে পারছে না কি হচ্ছে, কেন কাঁদছে তার আপু। অর্ষা তখন রাগে, জিদ্দে, ঘৃণায় উন্মাদ। নিজের চুল দেখে রিহানের করা প্রশংসার কথা মনে পড়ে যাচ্ছে। রিহান সবচেয়ে বেশি পছন্দ করত অর্ষার চুল। কতবার সে চুমু খেয়েছে চুলে। খুবই সাবধানী ছিল চুলের ব্যাপারে। একটুখানি চুল কাটলেও রাগ করে থাকতো, কথা বলতো না। নিজের পছন্দের চুলের প্রতিও রাগ হতে লাগলো অর্ষার। উঠে এই ড্রয়ার সেই ড্রয়ার খুঁজে সিজার বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল কাটতে যাবে ওই সময় অর্থি চিৎকার করে কেঁদে উঠল। আপু! অর্ষা থমকালো। অর্থি দৌড়ে খাট থেকে নেমে এলো, অর্ষাকে জড়িয়ে ধরে বলল, আপু আপু তোমার কি হয়েছে আপু? চুল কাটছো কেন? অর্থিকে জড়িয়ে ধরে আরো শব্দ করে কাঁদতে লাগলো অর্ষা। অর্থি জানে না তার বোনের কি হয়েছে, কিন্তু সে নিজেও কাঁদছে এখন। অর্ষা হেঁচকি তুলতে তুলতে বলল, ঐশী আপু রুমে যাও। তোমার কি হয়েছে আপু? অর্ষা ছেড়ে দিল অর্থিকে। অর্ষা আবারও বলল, যাও। না আপু, আমি যাব না। আমি বলছি যাও। না। যেতে বলেছি আমি অর্থি, যা এখান থেকে। ধমক খেয়ে অর্থি তবুও যাচ্ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সে। অর্ষা আর অপেক্ষা করল না, তার লম্বা চুলগুলো কেটে ঘাড় অবধি করতে লাগলো। অর্থি আবারও জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করলে এবার অর্ষা মেজাজ হারিয়ে অর্থিকে একটা থাপ্পড় দিয়ে বলল, যেতে বলেছি না আমি, যা আমার চোখের সামনে থেকে যা বলছি। অর্থি ভয়ে কান্না করতে করতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। অর্ষা চুল কেটে হাউমাউ করে কাঁদছে। এত অসহায় লাগছে তার নিজেকে। এবার সে আরও ভয়ঙ্কর কিছু করার জন্য উদ্ধত হলো। অর্ষার চেহারার মধ্যে গাল দুটো অনেক বেশি পছন্দ করত রেহান। অর্ষা এবার ব্লেড হাতে নিয়েছে। অর্ধেক পথ আসার পর খেয়াল করলো যে তামিমের ফোন ঐশীদের বাড়িতেই রেখে এসেছে। ওই ফোনের সব লেহেঙ্গার ডেমো ছবি আছে। তাই আহানাব বলল, তুই আন্টি আর ভাবিকে নিয়ে শপিং মলে যা, আঙ্কেল আন্টিও তো অপেক্ষা করছে, গিয়ে গহনা দেখতে থাক, আমি গিয়ে ফোনটা নিয়ে আসছি। তামিম রাজি হয়ে গেল। মাঝপথে আহানাব গাড়ি থেকে নেমে উল্টো আবারও অর্ষাদের বাড়িতে এসেছে। সিঁড়ির কাছে যেতে দেখলো অর্থি কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নামছে। আহানাব দ্রুত এগিয়ে গেল। অর্থি ওকে দেখেই জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বেশ ভয় পেয়েছে, বুঝতে পেরেছে আহানাব। ওর নিজেরও আংশিক ভয় করছে এখন। কি হলো হঠাৎ করে? আহানাব জিজ্ঞেস করলো। অর্থি, কি হয়েছে? কান্না করছে কেন? কান্না থামাও, বলো আমাকে। অর্থি ফুপিয়ে ফুপিয়ে বলল, আপু আপু। আপু? অর্ষা কথা বলছো? কি হয়েছে? অর্থি কথাই বলতে পারছিল না। আহান আপু আর অপেক্ষা না করে অর্থিকে নিয়ে দ্রুত ওদের অ্যাপার্টমেন্টে গেল। মেইন দরজা হাট করে খুলে রাখা। অর্থি বোধহয় ভয়ে দরজা লাগাতেও ভুলে গেছে। আহানাবকে অর্থি সোজা অর্ষার রুমে নিয়ে গেছে। অর্ষা ততক্ষণে ব্লেড নিয়ে একটা হালকা আঁচড় দিয়েছে গালে। দ্বিতীয়বার গালে ব্লেড লাগানোর আগেই আহনাব গিয়ে আটকে ফেলল। অবিশ্বাস্য স্বরে বলল, পাগল হয়েছেন আপনি? অর্ষা হাত ছড়ানোর জন্য ধস্তাধস্তি করেছে, উন্মাদের মতো আচরণ করেছে। ওর এই অবস্থা দেখে অর্থির কান্নার গতি বেড়ে গেছে আরও। উপায় না পেয়ে ব্লেডটা হাত থেকে ফেলে দিয়ে অর্ষাকে আহনাব শক্ত করে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও একসময় শান্ত হয়ে গেল অর্ষা। ক্লান্ত কণ্ঠে বলতে লাগলো, ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না। আহনাব ছাড়ল না অর্ষাকে। অর্থিও এসে ওদের দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। আহনাব এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে রেখে অন্য হাত অর্থির মাথায় রাখলো। অর্ষাকে জড়িয়ে ধরে বসে আছেন আমেনা বেগম। তাদের থেকে কিছুটা দূরে বসে আছে বাকি সবাই।
আহনাব তামিমের বাবার নাম্বারে কল করে জলদি অর্ষাকে বাড়িতে আসতে বলেছে। খবর পেয়ে তামিমের বাবা মা সহ চলে এসেছেন। আমেনা বেগম আসার পর থেকেই কেঁদে চলেছেন। আর মেয়েটা যে এভাবে ভেতরে ভেতরে গুমড়ে মরছিল তিনি সেটা কাজের ব্যস্ততায় বুঝতেই পারলেন না। তামিমের বাবা মা ভদ্র মানুষ, শিক্ষিত পরিবার। তারা অবস্থা বুঝতে পেরে অর্ষার পরিবারকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই, এই বয়সে ছেলেমেয়েরা একটু একটু ভুল করবেই, এখানে আর কি করার আছে বলেন। শুধু খারাপ লাগে এটা ভাবলেই যে মানুষ কেন শুধু শুধু ভালোবাসার অভিনয় করে এবং অন্য একটা মানুষের মন ভাঙে। যা হওয়ার হয়ে গেছে, এখন অর্ষাকে সময় দিতে হবে, ওকে এই ট্রমা থেকে বের করে আনতে হবে, সবসময় ওর সাথে সাথে থাকতে হবে, প্রয়োজনে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যেতে হবে। তামিম এবং ঐশীর বিয়েটা কয়েকদিন পিছিয়ে দিই আমরা, ভয় নেই, বিয়ে ভাঙবে না। এরকম কিছু আমরা মেয়ের সাথেও হতে পারতো, এরকম কিছু আমার মেয়ের সঙ্গে হতে পারতো। আর আমার মেয়েটাও কিন্তু ভালোবেসেই বিয়ে করেছে, আল্লাহ ওর সহায় ছিল, তাই প্রতারণার শিকার হয়নি। আরশাও আমার মেয়ের মতোই, একটা ভুলের জন্য কি আমি আরেকটা মেয়েকে কষ্ট দেব? বিয়ে অবশ্যই দেব ইনশাল্লাহ, শুধু আরশাকে আগে সব কিছু থেকে বের করে আনতে হবে। তামিমের বাবা তৈয়ব রহমানের কথা শেষ হলে ওসমান আলমের চোখ দুটো ছলছল করে উঠল। তার 3 মেয়েকে তিনি অসম্ভব ভালোবাসেন, নিজের জীবনের চেয়েও বেশি। প্রথম সন্তান তার মেয়ে হওয়াতে অনেকে চোখ বাঁকা করলেও তিনি সাদরে গ্রহণ করেছিলেন, আদরে আদরে ভরিয়ে দিয়েছিলেন ছোট্ট ঐশীর মুখ। এরপরে সন্তানও যখন মেয়ে হলো, এতেও বিন্দুমাত্র আক্ষেপ করেননি তিনি। অর্ষাকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন, বলেছিলেন আমার আরেকটা জান্নাত। এরপর আর তাদের বাচ্চা নেওয়ার পরিকল্পনা ছিল না, কিন্তু বেশ অনেক বছর পর অর্থী যখন আমেনা বেগমের গর্ভে এলেন তখনও তিনি বাচ্চা নিতে অসম্মতি জানাননি। অর্থীর আগমনেও ছিলেন বেজায় খুশি তিনি। এজন্যই ঐশী এবং অর্ষার সাথে অর্থীর বয়সের ব্যবধান অনেক বেশি। তিনি তৈয়ব রহমানের হাত ধরে বললেন, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আমি ভাই। রাত বাজে 1:30। আমেনা বেগমের 2 চোখে ঘুম নেই অর্ষার চোখেও। ফোলা ফোলা চোখে সে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। আমেনা বেগম ওকে জড়িয়ে ধরে রেখেছেন। অনেকক্ষণ চুপ করে থেকে তিনি জিজ্ঞেস করলেন, এত কষ্ট চেপে রাখলি, একটা বারও বললি না আমাকে? অর্ষা জড়িয়ে ধরল মাকে, সঙ্গে সঙ্গে কান্না করে বলল, মানুষটা এভাবে আমায় কেন ঠকালো মা? ও তোকে ভালোবাসে না, আমি আগেও বলেছিলাম তোকে। একটা দিনের জন্যও ভালোবাসিনি মা। আমেনা বেগম অনেকক্ষণ চুপ করে থেকে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, না, যদি ভালোবাসতো তাহলে ছেড়ে চলে যেত না, রেখে দিত তোকে, আগলে রাখতো। আমি মানতেই পারছি না। মানতে হবে, আর সব কিছু থেকে নিজেকে বেরও করে আনতে হবে। কার জন্য কষ্ট পাচ্ছিস তুই? কার জন্য চোখের পানি ফেলছিস? সেই মানুষটা তো দিব্যি ভালো আছে। অর্ষা শোন, তুই কাঁদবি না, কারণ তুই ওকে হারাসনি। ও তোকে হারিয়েছে, ও ঠকিয়েছে তোকে, তুই লয়াল ছিলি, তাহলে তুই কেন কাঁদবি? চোখের পানিগুলো জমিয়ে রাখ মা, চোখের পানি এত সস্তা না, সবার জন্য দামি ও মূল্যবান চোখের পানি নষ্ট করতে হয় না। অর্ষা ফুপিয়ে ফুপিয়ে বলল, এত ভালোবেসে কি পেলাম মা, কষ্ট ছাড়া? কষ্ট পাবি না, কষ্ট মনে করবি না। ও যদি তোকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তুইও ভালো থাকতে শিখে নে, তোরও ভালো থাকার অধিকার আছে। আমার কথা বুঝতে পেরেছিস? অর্ষা কিছু বলল না, নীরবে কাঁদছে। আমেনা বেগম ওর চোখে পানি মুছে দিয়ে বললেন, বোকা মেয়ে, এত কেন ভেঙে পড়ছিস? মানুষটা যে আমায় ভেঙে গুড়িয়ে দিয়ে গেল মা, মৃত্যু যন্ত্রণা দিয়ে গেল আমায়। কেউ একজন এসে ঠিক তোকে গড়ে নেবে দেখিস। শুধু নিজেকে এমনভাবে তৈরি কর যাতে করে তোকে আর কেউ ভাঙতে না পারে। ভেঙে পড়বি না, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবেন দেখিস। নতুন করে জীবনটাকে শুরু কর, পারবি না বল? অর্ষা ওপর নিচ মাথা চাকালো, এখনো তার চোখে পানি। মা বললেন, আর চোখের পানি ফেলবি না, সবসময় হাসি খুশি থাকবি, কোনো ভুল সিদ্ধান্ত নিস না মা। আমরা সবসময় তোর পাশে আছি আর থাকবো ইনশাআল্লাহ। অর্ষা প্রত্যুত্তর করল না, মায়ের বুকে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে লাগলো। আমেনা বেগম বললেন, আমি যেন আর তোকে কাঁদতে না দেখি।
কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাকে জড়িয়ে ধরে নিদ্রার শহরে পা রেখেছে অর্ষা, কিন্তু তখনও ঘুমাননি আমেনা বেগম। তার মেয়ের বুকের ভিতর অশান্তির প্রভাব তারও মনে পড়েছে। ঘুমন্ত অর্ষার মুখের দিকে তাকিয়ে তার বুকটা চিনচিন করে উঠল। মেয়েটার ভেতরকার হাহাকার যেন কান্না হয়ে গেল, চিটচিটে ভাবে প্রকাশ পেয়েছে। তার আদরের মেয়েটাকে কেউ এভাবে আঘাত করতে পারলো? বুক কাঁপল না একবারও? তিনি আলতো করে ঘুমন্ত অর্ষার গালে হাত রাখলেন, দীর্ঘশ্বাস নিয়ে বললেন,